আর এশিয়াতে যারা আছেন তাদের কান্নাটা অন্যরকম। তাদের ব্যাপারে অনেকেই কথা বলে গেছেন, আমি কথাগুলো রিপিট করব না, যেহেতু তারা অলরেডি বলে ফেলেছে। তারা কাঁদে, কিন্তু আপনজনকে চোখের পানি দেখায় না, চোখের পানি লুকিয়ে কাঁদে। ভিডিও কলে কথা বলে আর্টিফিশিয়াল হাসি দেয়। অনেকের সাথে এরকম কথা হয়েছে। আমি জিজ্ঞেস করি, তোমাদের এই বুবা কান্নার খবর কি তোমাদের আপনজন জানে? কয় আস্তাগফিরুল্লাহ, এগুলা জানানো যাবে না। আমরা কষ্টে আছি, ওদেরকে কষ্টে ফেলতে চাই না। ওরা বুঝুক যে আমরা ভালো আছি, তাহলে আমাদের কষ্ট আমরা কিছুটা ভুলে থাকতে পারবো। এখানেও কাঁদবো, ওখানেও কাঁদবে, এ তো হয় না। এরা কত মহৎ, নিজের কান্না বুকে চেপে আপনজনকে ভালো রাখে, দেশকে ভালো রাখে। এই লোকগুলোকে আমরা কি আসলে আপনজন হিসেবে নিতে পেরেছি? আমি দেখি না, কষ্ট লাগে। আমরা কি একটু তাদেরকে আপনজনের চাদর দিয়ে জড়াই ধরতে পারি না? মাননীয় স্পিকার, কেউ মরার জন্য বিদেশে যায় না। আমাদের এই ভাই এবং বোনেরা যায়, দুটা পয়সা রুজি করে পরিবারকে দিবে, দেশকে সাপোর্ট করবে, তারপরে দেশে চলে আসবে। কিন্তু আল্লাহ তাআলা কার মৌতের ফয়সালা কোথায় করে রেখেছেন আমরা কেউ জানি না। তারা যখন কেউ মারা যায়, তখন তাদের লাশটা নিয়ে টানাটানি হয়। আপনজনরা চায় শেষবারের মতো অন্তত মুখটা দেখি। এ লাশ আসবে কিভাবে? সে তো রক্ত পানি করা, ঘাম জড়ানো, যা রুজি করেছিল সবটাই পাঠিয়ে দিয়েছে। আমিও তাদের দুই একটা মেসে যাওয়ার সুযোগ নিয়েছি ইচ্ছা করে। চিন্তা করা যায় না সেই লোকগুলো এখানে থাকে কিভাবে, খায় কি, ঘুমায় কিভাবে। জনাব বরকতুল্লাহ বুলু সাহেব বলেছেন যে অতি নিম্ন ওয়েজে তারা সেখানে চাকরি করে, এদের পোষায় না। তারা আজিদের দিকে চেয়ে থাকে, কেউ তাদেরকে একটু স্নেহ আদর করবে কিনা। কেন? এটি কেন হবে? অন্য দেশের লোকেরা তো এরকম হয় না। এখানে ওই সিন্ডিকেট চক্র শুরু থেকে শেষ সব জায়গায় গাঁটে গাঁটে গাপটি মেরে বসে আছে। এই লোকগুলার রক্ত বিক্রি করে ওরা ওদের সাথে উপহাস করে, ওদের বিজনেস করে। এই সব জায়গা অবশ্যই চিহ্নিত করতে হবে এবং এদেরকে আইনের আওতায় এনে 10 জনকেও যদি শাস্তি দেওয়া হয়, আমি বিশ্বাস করি ওদের সবগুলার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা যদি সাকসেসফুলি সিনসিয়ারলি এই কাজগুলো করতে পারি, এই সরকারের ক্রেডিট যে এই দলের যিনি জন্মদাতা ছিলেন, এই দরজা, এই জানালা তিনি খুলেছিলেন। তাদের আমলে এসে যদি আমাদের প্রবাসী ভাই বোনদের বঞ্চনা দূর হয়, তাহলে তাদের নামটি ওদের হৃদয়ে সোনার অক্ষরে লেখা হয়ে যাবে। কিন্তু অতি চমৎকার চমৎকার কথা এখানে আমরা আওড়ালাম, কাজের কাজ কিছুই হলো না। যেই তিমিরে সেই তিমিরেই থাকলো। তাহলে শুধু এই সরকার ডিসরেসপেক্টেড হবে না, আমরা সবাই ডিসরেসপেক্টেড হব। আমাদের প্রতি ওদের একটা ঘৃণাবোধ তৈরি হবে যে ওরা কথা বলে সুন্দর সুন্দর, কিন্তু আমাদের জন্য কিছুই করে না। আমার বিনয়ী অনুরোধ, এই ভাই বোনগুলোকে যেন আমরা টাকার মেশিন হিসাবে না দেখি। আমরা যেন আমাদের প্রাণ হিসাবে, কলিজা হিসাবে দেখি। যদি আমরা কলিজা হিসাবে দেখতে পারি, তাহলে তাদের আত্মা যেমন শান্তি পাবে, আমাদের আত্মা শান্তি পাবে। একটা বিশেষ বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। এটি হচ্ছে ভিসা জটিলতা। অনেকে বলেছেন, আমি পার্টিকুলারলি জিজ্ঞেস করেছি তাদেরকে, তোমাদের সমস্যাগুলো কোথায়? তারা বলেছে, আমরা তো আগে করেছি কনভেনশনাল পাসপোর্ট, এরপরে করেছি আমরা এমআরপি, এখন ই পাসপোর্ট করতে গেলে এমআরপি এবং আমাদের এনআইডি, এই দুইটা হুবহু মিল থাকতে হবে। আমাদের অফিস ল্যাপসেসের কারণে ওই আকার একার নামের একটু অধিক সেদিক
বয়সের একটু সামান্য তারতম্যের কারণে এখন আর ই পাসপোর্ট হচ্ছে না। ফলে আমরা কিন্তু অনেকেই এখানে ইলিগাল হয়ে গেছি অলরেডি, আর কেউ কেউ হওয়ার উপক্রম। এই সংখ্যা শত নয়, হাজার হাজার। এ প্রবলেমটা কিভাবে সর্ট আউট করে সলভ করা যায়? দুর্বলতা কিছু আমাদের অফিসিয়াল, কিছু হয়তো তাদের, কিন্তু মানুষগুলো তো আমাদের, এরা তো আমাদের অ্যাসেট। আমাদের এই অ্যাসেটগুলোকে কীভাবে আমরা এই ব্যাপারে হেল্প করতে পারি, এটা তাদের মেইন প্রবলেম। তার লিগ্যাল ইনস্ট্রুমেন্ট যদি তার হাতে না থাকে, তাহলে ওই দেশে সে থাকবে কিভাবে? তার তো ঠিকানা হবে জেল। সে গেল পরিবার আর সমাজকে সাহায্য করার জন্য, এখন ঠিকানা যদি তার জেল হয় তাহলে তো হলো না। তা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বিদেশের মাটিতে থেকেই এনআইডি এবং পাসপোর্টের এই জটিলতাটা অতি সহজে কিভাবে নিরসন করা যায়, ইনশাল্লাহ আপনি পারবেন, শুধু পদক্ষেপ নেওয়ার ব্যাপার। আমরা আপনার জন্য দোয়া করব, আপনি যাতে পারেন। আর লাশগুলা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর নামে দুহাই দিয়ে বলবো, একদিনের জন্য যেন সেই লাশ নিয়ে কোনো টানা হেঁচড়া না হয়। আমরা বেঁচে থাকলে, এই দেশ বেঁচে থাকলে সসম্মানে আমাদের কাঁধের উপর করে যেন সেই লাশগুলা দেশে নিয়ে আসা হয়। এরপরে দূতাবাসের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, আমি সবগুলোর সাথে সম্পূর্ণ একমত। কিন্তু দূতাবাস কর্মকর্তা কর্মচারীরা আমাদের ভাই বোন, আমরা তাদেরকে অপমানিত করতে চাই না। সরকারের উচিত তাদেরকে প্রপার ওরিয়েন্টেশন দেওয়া। এবং এখানে যে একটা চমৎকার প্রস্তাব এসেছে যে একটা সংসদীয় টাস্ক ফোর্স হতে পারে, দুনিয়ার ভালনারেবল যে সমস্ত কান্ট্রি যেখানে আমাদের সমস্যাগুলো বেশি, এই টাস্ক ফোর্স মাঝে মাঝে ফিজিক্যালি সেগুলো ভিজিট করবে, করে তাদের কথা নিজ কানে শুনবে। সেখানে দূতাবাসের আমাদের কর্মকর্তা কর্মচারীরাও থাকবেন। এই সব কিছু মিলে আমরা যদি একটা টোটাল প্যাকেজের দিকে যাই, তাহলে আমি রিমিটেন্স বাড়ার উদ্দেশ্যে বলছি না, আমি বলছি মানবতাকে সম্মান করার উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করলে আমি বিশ্বাস করি এই রিমিটেন্স দ্বিগুণ তিগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। দেশ এবং জাতি বেনিফিটেড হবে, তারা বেনিফিটেড হবে, সম্মানিত বোধ করবে। আমরা যেহেতু তাদেরকে যোদ্ধা বলছি, আমরা যেন মেহরবানি করে তাদেরকে বীরের সম্মানটুকু দিই। আমার যোদ্ধা আমার বীর, কাজেই তারা যেন বীরের সম্মান পায়। সেইটা কিভাবে পাবে, সরকার এটা ফর্মুলেট করুক। আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা হোল হার্টেডলি করবো ইনশাআল্লাহ। আজকের এই আলোচনাটা আমাদের কোনো বিতর্ক ছিল না, এই আলোচনা ছিল আমাদের হৃদয়ের কিছু আকুতি। আমি বিশ্বাস করি সবাই সেই জায়গা থেকেই কথা বলেছেন। মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্যে এবং এই আলোচনাটা আজকের হাউজে আনার জন্য আমি বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই আলোচনা সার্থকতা পাওক, ইতারে এটা হারিয়ে না যাক, এই জন্যে এই ব্যাপারে আপনার জায়গা থেকে আপনি বিশেষ উদ্যোগ নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা।